আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। 9টা 2 বাজে, তো আমরা ক্লাসে চলে যাচ্ছি সরাসরি। আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 14। তো আমরা পুরো সময়টা ইনশাল্লাহ ভালোভাবে ক্লাসটা বোঝার চেষ্টা করব, কথাগুলো বোঝার চেষ্টা করব। আর মোটামুটি কয়েকজনের প্র্যাকটিস ভালো লাগতেছে। আর প্র্যাকটিসের পাশাপাশি যাদের প্র্যাকটিস ভালো হচ্ছে, তো প্র্যাকটিসের পাশাপাশি রিয়েল শুরু করে দেন। কারণটা হচ্ছে যে প্র্যাকটিস বেশি করে করেন আর রিয়েল দু একটা করে করেন। আচ্ছা, নয়েস আসতেছে। তো রিয়েল করার জন্য এই জন্য বলতেছি যে রিয়েল আর প্র্যাকটিসের মধ্যে একটা আলাদা টেস্ট আছে, যেটা হচ্ছে প্র্যাকটিস ডেমোতে যখন ভালো হচ্ছে, প্র্যাকটিসে রিয়েলে দেখা যাবে যে আরেকটু ভালো রেজাল্ট করতে হলে তখন ওই উদ্যোগীটা আসবে। আর তাছাড়া কিন্তু এটা আসতেছে না। আর 2 নম্বর হলো, রিয়েলে যে একটা লস হলে কিন্তু মন মাইন্ড ভেঙে যায়, ওই সময়টাকে রিকভার করাটা অনেক কঠিন হয়ে যায়। সো আস্তে আস্তে এই প্র্যাকটিসের পাশাপাশি রিয়েলেও শুরু করে দেন, তাহলে বেটার হবে। তো মেহেদি হাসানের মোটামুটি রেজাল্ট ভালো দেখতেছি, এবং উনি অল্প অল্প অ্যামাউন্ট নিয়ে সুন্দর ট্রেড করতেছে। আজকেও দিছে যে 8 10 24 উনি 9টা প্লেস করছে, তার মধ্যে 9টাই উইন, আলহামদুলিল্লাহ। তো আমি বলবো যে অল্প অ্যামাউন্ট নিয়ে ডেমোতে করার পাশাপাশি রিয়েলে করেন। ডেমোতে যেভাবে করতেছেন ঠিক ওইভাবে রিয়েলেও করেন, তাহলে এটা অভ্যাসে চলে আসবে। অভ্যাসের একটা ব্যাপার আছে, তো এই জন্য রিয়েলে যেতে হবে। উনি আবার এর আগে প্লেস করেছিল 10টা, তার মধ্যে 9টা উইন একটা লস। হ্যাঁ, গুড, খুব সুন্দর। তো এভাবে যারা প্র্যাকটিস করতেছে খুবই ভালো প্র্যাকটিস করতে থাকেন। এবং যাদের প্র্যাকটিসে দেখা যাচ্ছে যে হ্যাঁ, আমি 7 দিন ধরে প্র্যাকটিস করতেছি, আমার 7 দিনে যে রেজাল্ট, তাতে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমি 60%-এর উপরে আছি, সেক্ষেত্রে আপনি রিয়েলে প্র্যাকটিস করেন, তাহলে বেটার হবে। আচ্ছা, তো তার আগে এটাও মেহেদি হাসানের মেসেজ ছিল যে 8টার মধ্যে 5টা উইন 3টা লস, প্রফিট লস মিলে অ্যাভারেজ হিসাব করছে। গুড, হিসাবটা অনেক বড় জিনিস, হিসাব করতে হবে। খাদিমুল শয়ান সাহেবের অবস্থা ইয়া মেসেজ আর কি, যাই হোক। আচ্ছা, ঠিক আছে। তো আমি একটু সংক্ষেপে ওই যে 40টা কোশ্চেন ছিল সম্ভবত, এইগুলোর একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো 1 নম্বর হচ্ছে ওনার কোশ্চেন ছিল আপ ট্রেন্ড মার্কেট, আপ ট্রেন্ড মার্কেট অথবা ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যখানে হ্যামার, ডোজি, পিনবার, হ্যাঙ্গিং ম্যান আসে, কিন্তু পূর্বে কোনো লেভেল নেই, তখন ঝামেলা মনে হয়? হ্যাঁ, অবশ্যই এটা ঝামেলা, অবশ্যই এটা ঝামেলা। তখন ওই জায়গাগুলোকে অ্যাভয়েড করে যেতে হবে। গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন কেন হয়? হ্যাঁ, সুন্দর কোশ্চেন। গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন, তো মার্কেট ওপেন করতে হবে। মার্কেট ওপেন ছাড়া বললে বুঝতে পারবেন না। আমি একটু মার্কেটটাকে ওপেন করে নিই। আজকে তো মার্কেট ওপেন আছে, রিয়েল মার্কেট ওপেন আছে। সো অ্যানালাইসিস দেখে দেখেই বলি, তাহলে সুন্দর হবে। ব্যাচ নাম্বার হচ্ছে স্নাইপার ক্লাব 6-এ অথবা 4-এ মনে হয়, আরিফ নামে একজন ছিল। তো ওনার সাথে কিছুদিন আগে উনি মেসেজ করলো, কথা বললো, আবার সেদিন মেসেজ করলো। তো উনি এখন যেটা হয়েছে যে উনি বলতেছে যে আমি এই রিসেন্ট যে ব্যাচে যে স্ট্র্যাটেজিগুলো দেই, আগে তো এগুলো দিতাম না। 6 এবং 5 নম্বর ব্যাচের দিকে তখন SMA EMA এই ধরনের কিছু সেট আপ দিতাম, আর ক্যান্ডেল অ্যালগোরিদম শেখাইতাম শুধু। তো সময়ের পরিবর্তনে এগুলো নিয়ে আসছি আবার। তো উনি বলতেছে যে স্যার, আমি সেই 2023 সালে যেগুলো দেখাইছেন ওগুলো দেখে 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 এক সময় ভাবলাম যে নতুন করে প্র্যাকটিস শুরু করি। তো ওগুলো দেখে দেখে করে আমার মনে হইতেছে আগেরগুলোই ঠিক ছিল, নতুনগুলোর দরকার নেই। আর উনি এখন নিজে ট্রেড করতেছে, তার সাথে হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করে। অর্থাৎ উনি শুধু প্রফেশনাল ট্রেডার হিসাবে ওনার কেরিয়ারটাকে বেছে নিছে। উনি কিছুদিন আগে একটা বিজনেসের মালিক ছিল, তো লস করে ফেলে। শেয়ার বিজনেস ছিল, মানে বন্ধুদের সাথে ইনভেস্ট করে একই সাথে একটা ফার্ম ছিল। তো এটাতে কোনো এক বন্ধু ওনাকে হয়তো বা লসের সম্মুখীন করে। তো তারপরে উনি এই ট্রেডিংটাকেই ফুললি প্রফেশনালি ওনার প্রফেশনালিজম হিসাবে নিয়ে নেয়। এবং বর্তমান সময়ে উনি ফুল টাইম ট্রেডার, এবং তার সাথে অন্যদের অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করে দেওয়া। অর্থাৎ অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট বলতে আপনি হয়তো বা আপনার অ্যাকাউন্টে $100 বা $200 ইনভেস্ট করে তাকে অ্যাকাউন্ট দিয়ে দিয়েছেন, সে কী করবে, তার নিজের অ্যাকাউন্টে ফরেক্স ট্রেড বা বাইনারি ট্রেড করার পাশাপাশি আপনারটাতেও করবে, করে
সেখান থেকে প্রফিটের 50% সে নেয় আর 50% যার অ্যাকাউন্ট তাকে দিয়ে দেয়। তো ব্যাপারটা খুবই ভালো যে একটা মানুষ এই দেখেন যে সে তার কেরিয়ারটাকে গড়ে ফেলছে এখন। এখন কিন্তু সে তার মাথায় একটা বুদ্ধি চলে আসছে যে ঠিক আছে আমার কাছে টাকা নেই, আমার ডলার নেই, তো ঠিক আছে যার আছে তার কাজটাই আমি করে দেই আমার মেধা দিয়ে, তার টাকা আমার মেধা, আমি কাজটা করে দিই, দিয়ে তাকে 50% দিই, আমি 50% নিই। খুব সুন্দর একটা সিস্টেম। তো এই জন্যই এই গল্পটুকু 1 মিনিটে এই জন্যই বললাম যে সেও কিন্তু কিছুদিন আগে ছিল পারে না কিছু, তারপরে যখন শিখে ফেলতে পারছে তখন কিন্তু সে সুন্দর একটা সার্ভিস দিচ্ছে এবং আমাকে বললো যে আপনি ট্রেড করার সময় পান না, যদি এরকম হয় যে আপনি বিগ অ্যামাউন্ট ইনভেস্ট করে কোনো অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব আমাকে দেন তাহলে আমি করে দিব এবং আপনার কাছ থেকে প্রফিট নিব না। তাই আমি বললাম না প্রয়োজন নেই, সমস্যা নেই, আমি আসলে যখন পাই একা একাই করতেছি, সমস্যা নেই, তুমি যেভাবে করতেছো এভাবে করতে থাকো। তো এই হচ্ছে কথা যে আপনি যখন শিখে ফেলতে পারবেন, কেরিয়ারটাকে গড়ে ফেলতে পারবেন, তখন কিন্তু আপনাকে আর কেউ ঠেকাইতে পারবে না। আচ্ছা, তো গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন নিয়ে যে কোশ্চেনটা ছিল এটা নিয়ে কথা বলি। আচ্ছা, গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন মার্কেটে কেন হয়? গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন হওয়ার পেছনে কারণ হইতেছে যে গ্যাপ একটা বের করি, যেখানে এই যে গ্যাপ আপ আর হলো এই যে গ্যাপ ডাউন, ইন্ডিকেটরটে আউট করে দেই তাহলে দেখতে সুবিধা হবে। ওকে, আর লাগবে হলো টিচিং ফাইল। গ্যাপ আপ গ্যাপ ডাউন, এই গ্যাপ আপ গ্যাপ ডাউন বলতে উনি যেটা বোঝার চেষ্টা করছে যে সেটা হলো যে এই মার্কেটে দুই ধরনের ঘটনা ঘটে। একটা হলো এইখানে মার্কেট আপে যাচ্ছে ইতিমধ্যে, তারপরে আর একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এই যে একটা গ্যাপ হয়েছে, যেখানে কিনা সচরাচর মার্কেটে যখন ক্যান্ডেল তৈরি হয় তখন এরকম যেখানে ওপেন সেখানে ক্লোজ হয়। আর এই গ্যাপ আপের ক্ষেত্রে একটা গ্যাপ হয়, আবার ডাউনের ক্ষেত্রে একটা গ্যাপ হয়। যেমন এই যে এখানে আমরা যদি দেখার চেষ্টা করি, এই ক্যান্ডেলের ক্লোজিং যেখানে, এই ক্যান্ডেলের ওপেনিং তার অনেকটা উপরে, এখানে একটা গ্যাপ হয়েছে। আবার এই যে এখানে একটা গ্যাপ হয়েছে, এই যে একটা গ্যাপ হয়েছে। এই গ্যাপ আপ আর হলো গ্যাপ ডাউন। আর একটা আছে আবার ওভারল্যাপ, ওভারল্যাপিং রাইজিং আপ, আর একটা হলো ফেলিং ওভারল্যাপ। এইটাকে বলে ওভারল্যাপ, রাইজিং ওভারল্যাপ, অর্থাৎ যেখানে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, রিয়েল মার্কেটেই দেখি, ড্রয়িং করার আছে রিয়েল মার্কেটে দেখতেই সুবিধা হবে। এই যে এটাকে বলে ওভারল্যাপ, এটাকে বলে ওভারল্যাপ, অর্থাৎ মার্কেট ক্যান্ডেল যেখানে ক্লোজ হয়েছে তার নিচে আগের ক্যান্ডেলটা শুরু হয়েছে। ঠিক আছে, এটা হলো রাইজিং ওভারল্যাপ, অর্থাৎ উপরে যাওয়ার সময় ওভারল্যাপ। আর এই যে এটাকে বলে ফেলিং ওভারল্যাপ, অর্থাৎ ডাউনে আসার সময় ওভারল্যাপ হয়েছে। সচরাচর ক্যান্ডেলটা তৈরি হয় কোথায়? এটা নিচে তৈরি হয় এই জায়গায়, কিন্তু সে অনেক উপরে তৈরি হয়েছে। আর এটা আবার এরকম এই জায়গায় তৈরি হওয়ার কথা, অনেকটা নিচে তৈরি হয়েছে, এটাকে বলতেছি আমরা ওভারল্যাপ। আর গ্যাপ আপ হইলো এইটা, আর গ্যাপ ডাউন হচ্ছে এইটা। দুইটাই হচ্ছে বায়ার সেলারের খেলা, বায়ার সেলারের অতিরিক্ত চাপের কারণে হয়। এখানে যখন যখন মার্কেটটা ক্লোজ হয়ে গেছে, ক্লোজ হওয়ার পরে এই মার্কেটটা এইখানে ওপেন হওয়ার কথা ছিল কিন্তু অনেক উপরে ওপেন হয়েছে। তার কারণ হলো এই ক্যান্ডেলটা যখন প্রথম ক্যান্ডেলটা যখন তৈরি হয়েছে, স্টার্ট হয়েছে, সেই স্টার্টিং টাইমে, এই দ্বিতীয় ক্যান্ডেলটা তৈরি হওয়ার স্টার্টিং টাইমে এখানে প্রচুর পরিমাণে বায়ারের চাপ ছিল, যার কারণে বায়ার কি করছে, মার্কেটটাকে স্টেপ আপ করে এই জায়গায় নিয়ে গেছে। কিন্তু তারপরেই এত বেশি সেলারের প্রেশার আসছে যে মার্কেট নিচে চলে আসছে এবং রেড ক্যান্ডেল হয়েছে। কিন্তু প্রথমে যে প্রেশারটা ছিল তাতে এই মার্কেটটা অনেক উপরে যাওয়ার কথা ছিল। সেম এইখানকার ঘটনাটা হয়েছে যে প্রথম যখন এখানে ক্যান্ডেল ওপেন, এই ক্যান্ডেলটা ক্লোজ হয়ে গেছে, ক্লোজ হওয়ার পরে পরের ক্যান্ডেলটার ওপেনিং হয়। তো এই ওপেনিং পজিশনে উল্টা ঘটনা, এটার উল্টা ঘটনা, এখানে প্রচুর পরিমাণে সেলার ছিল। প্রথম 5 সেকেন্ডে বা প্রথম সেকেন্ডে প্রচুর সেলার ক্লিক করছে, যার কারণে কি হয়েছে, মার্কেট অনেক নিচেটা ওপেন হয়েছে, হয়ে এটা রেড ক্যান্ডেলে হওয়ার দিকে যাচ্ছিল। তারপরে ক্রেতার পাওয়ার এত বেশি বেড়ে গেছে যে সে মার্কেটকে উপরে নিয়ে গেছে। আর
মার্কেটটা হয়ে গেছে বাইং ক্যান্ডেল, যার কারণে এখানে ওভারল্যাপ হয়েছে। ঠিক গ্যাপের ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটে, গ্যাপের ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটে। এখানেও এই ক্যান্ডেলটা হওয়ার পরে, এই ক্যান্ডেলটা হওয়ার পরে এখানে প্রচুর পরিমাণে ক্রেতার প্রেশার ছিল, একদম ক্রেতার এত বেশি প্রেশার ছিল যে এই ক্লোজিং পজিশনে আর ক্লিক পড়েনি, তার অনেক উপরে পড়ে গেছে। আর এখানেও ঠিক এই ঘটনাটাই ঘটছে যে এখানে সেলারের অনেক বেশি প্রেশার ছিল, অর্থাৎ এইটার ওভারল্যাপের উল্টা ঘটনাটা হচ্ছে গ্যাপ। আচ্ছা, এই ওভারল্যাপ এবং গ্যাপ বুঝে ফেললাম। আচ্ছা, তারপরে হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কখন ব্রেকআউট হবে আগে থেকে বোঝার উপায় আছে কি না? হ্যাঁ, আগে থেকে বোঝার উপায় আছে। তো বোঝার উপায়টা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে, আচ্ছা আইকিউ অপশন ওপেন করি। আইকিউ অপশনের ক্যান্ডেলগুলো দেখতে সুন্দর দেখায়, অর্থাৎ তাদের প্ল্যাটফর্মের অ্যালগোরিদমে জিনিসটা সিএসএসে গোছানোটা অনেক সুন্দর। যেমন এই ব্রাউজারের কারণে কিন্তু এখানে ক্যান্ডেলগুলো খারাপ দেখায়। আমরা যদি কোটেক্স দেখি তারপরেও ব্রাউজারের কারণে ক্যান্ডেলগুলো কেমন জানি দেখায়। আর আইকিউ অপশনের ক্ষেত্রে আবার ক্যান্ডেলগুলো খুব গোছানো দেখায়। এই জন্য আমি আইকিউ অপশনকে বোঝানোর ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে খুব পছন্দ করি, কারণ এর ক্যান্ডেলগুলো অনেক গোছানো। আচ্ছা, তো আমরা যদি বোঝার চেষ্টা করি এখানে যে কোনো একটা মার্কেটে দেখলেই হবে যে সাপোর্ট রেজিস্ট্যান্সকে ব্রেকআউট, সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেকআউট হবে কিনা সেটা বোঝার কোনো উপায় আছে কিনা আগেভাগেই। এক মিনিটের ক্যান্ডেল, ওকে। সাপোজ এইখানে আমরা যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে বোঝার চেষ্টা করি তাহলে ব্রেকআউট কিভাবে করবে এটা বোঝার জন্য সর্বপ্রথম আমাদের জানতে হবে ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার। ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার কী জিনিস আমরা ক্লাসে আলোচনা করে এসেছিলাম। এখন কখন ব্রেকআউট করবে এটা বোঝার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে মার্কেটকে আরও ছোট করে ফেলতে হবে। ঠিক আছে, মানে প্রায় 40 মিনিটের মতো টাইম ফ্রেম আমরা নিয়ে নেব। 40 মিনিটের টাইম ফ্রেম নেওয়ার পরে আমাদেরকে তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্সটা ড্র করতে হবে। আমরা 30 মিনিট বা 15 মিনিটের জন্য করি, তখন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে ড্র করব 40 মিনিটের জন্য বা 1 ঘন্টার জন্য। তাহলেই আমরা আগেভাগেই বুঝতে পারবো। যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে রেজিস্ট্যান্স, একটু ক্যান্ডেল গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এই যে খেয়াল করি এই পর্যন্ত আছে 30টা, তাহলে এই পর্যন্ত আছে 30টা, আর এদিকে আছে মনে করেন 30টা, এইখানে 90টা ক্যান্ডেল আছে। তো আমরা এইখানে যদি সাপোর্ট থাকে, তারপরের লেভেল যদি এখানে থাকে, মানে ছোটো মোটোগুলো বাদ দিছি, বিগ বিগ পজিশনগুলো ধরেই আমরা ড্র করতেছি। তারপরের পজিশন যদি এখানে থাকে, মনে করেন 30 মিনিট যদি ড্র করি তাহলে আমরা ঠিক এইভাবে ড্র করতাম। তো সেক্ষেত্রে আমরা কি করব, ম্যানুয়াল ড্র করব পুরো 1 ঘন্টার জন্য একবারে। আচ্ছা, একবারে যদি ড্র করে নিই তাহলে আমরা এই লাস্ট 15 মিনিট অথবা লাস্ট 30 মিনিট অথবা লাস্ট 1 ঘন্টা দেখে এই পাশে ব্রেকআউট করবে কিনা খুব সহজে বুঝতে পারবো। ব্রেকআউট করবে কিনা খুব সহজে বোঝার উপায় হচ্ছে পূর্বের যে সাপোর্ট আছে, সাপোজ মার্কেট এখান থেকে উপরে উঠে যাচ্ছে, তো যখন উঠে যাচ্ছে এইখানে দেখব আমরা এই যে রেজিস্ট্যান্স লেভেলটা, এইটা পূর্বে লেভেল 1 না লেভেল 2 কমপ্লিট করা, অর্থাৎ তার পাওয়ার আছে কিনা। তো আমরা যদি দেখার চেষ্টা করি লেভেল 1 লেভেল 2, এখানে লেভেল 1 লেভেল 2 কমপ্লিট করছে। দ্বিতীয়বার যখন উঠে এই জন্য দ্বিতীয়বার সে এখানে রেসপেক্ট করছে, তৃতীয়বার যখন ওঠে সেখানে রেসপেক্ট করছে। তার মানে এটার এই যে পাওয়ার ছিল লেভেল 1 লেভেল 2 কমপ্লিট করার, তার লেভেল 2 পাওয়ার সেইখানে অলরেডি ইউজ করে ফেলছে। তার মানে পরের বার এখন কি হবে, মার্কেট ব্রেকআউট করার সম্ভাবনা রাখবে। এবং ব্রেকআউট কেন করবে, ব্রেকআউট করবে তার কারণটা হচ্ছে এই রেসপেক্ট লেভেল যখন শেষ করে ফেলছে সে, তার আগে তার পেছনে যদি আমরা দেখি তাহলে দেখব মার্কেট অনেক উপরে আছে। তার মানে মার্কেট এক সময় এখানে ফিরে যাবেই, সো ব্রেকআউট করবে।
আবার পরের লেভেল যখন আসলো আমরা দেখব যে এটা কি লেভেল 2 কমপ্লিট করা কিনা, এটা লেভেল 2 কমপ্লিট করা নয়, মানে এর তো কোনো পাওয়ারই নেই, তার মানে এটা নির্দ্বিধায় ব্রেকআউট করবে। আবার যদি আমরা উপরে যাই আমরা দেখব যে আর লেভেল কই আছে, যে এখানে একটা ড্রপিং পয়েন্ট আছে। সো এই ড্রপিং পয়েন্ট তাহলে এখানে ড্রপ করতে পারে, এখানে ব্রেকআউট করে চলে যাওয়ার সম্ভাবনা বেশি, ড্রপ করে দাঁড়ায় থাকার সম্ভাবনা কম। সো এখানে সম্ভাবনা অনুসারে আমরা যখন এখানে ক্যান্ডেলের গতি দেখতে শুরু করছি যে গ্রিন রেড, তা যদি গ্রিন টু গ্রিন হইতো তাহলে গ্রিনের পাওয়ার বেশি আছে, উঠে যাইতো। কিন্তু যখন গ্রিন রেড অর্থাৎ বায়ার টানে সেলার টানে, বায়ার টানে সেলার টানে, সেক্ষেত্রে এখানে আর এত ক্রেতার পাওয়ার নাই। এবং দেখলাম অলরেডি এখানে ডোজি হয়ে গেছে, তারপরে আবার একটা গ্রিন ডোজি হয়েছে, তারপরে আবার একটা স্পিনিং টপ হয়েছে, তার মানে মার্কেট আর উপরে যাচ্ছে না, বুঝেই ফেললাম আমরা এখানে। সেম ডাউনের ক্ষেত্রেও এখন ঘটনাটা হচ্ছে যে নামার সময় ব্যাগে আমরা দেখব যে এই দিকে সাপোর্টটা পাওয়ারফুল কিনা। যদি সেটা লেভেল 2 কমপ্লিট করা পাওয়ারফুল হয় তাহলে অবশ্যই সেটাকে ব্রেকআউট করতে পারবে না। আর যদি লেভেল 2 কমপ্লিট করা না হয়, নর্মাল হয়, তাহলে সে ব্রেকআউট করে ফেলবে। আর যদি এমন হয় যে লেভেল 2 কমপ্লিট করা কিন্তু সে তার পাওয়ারকে অলরেডি ইউজ করে ফেলছে, তাহলে আবার ব্রেকআউট করবে। এবার সেন্স অফ ক্যারেক্টার এবং ব্রেক অফ স্ট্রাকচারের কথা এই জন্যই বললাম যে যখন কিনা মার্কেট দেখি হায়ার হাই হায়ার লো, এই যে হায়ার হাই হায়ার লো আবার হায়ার হাই, মানে এই যে পূর্বের লেভেলকে ব্রেক করছে, এইভাবে করে যখন মার্কেট উঠে যাওয়া শুরু করে তখন বুঝতে হবে যে মার্কেট যেহেতু ব্রেক অফ স্ট্রাকচার করে ফেলছে, তার মানে সে এখন ব্রেক অফ স্ট্রাকচার করে করে তার পূর্বের অবস্থানে চলে যাবে। সেম আবার যদি মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করে ফেলে, যখন ক্যারেক্টার চেঞ্জ করে ফেলে তখন আমরা বুঝে ফেলবো যে হ্যাঁ এবার উপরে উঠতেছিল সবই ঠিক আছে, কিন্তু ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে, তার মানে এখন লোয়ার লো করে মার্কেট নিচে নেমে আসবে, তখন এই সাপোর্ট রেজিস্ট্যান্সগুলোকে ব্রেকআউট করার সম্ভাবনা বেশি থাকে। তাহলে আমরা আগেভাগে এই জিনিসগুলো দেখলে বুঝতে পারবো। এবং এইটা মাথায় নেওয়ার জন্য খুব কয়েকটা জায়গায় ড্র করে করে দেখতে হবে, ড্র করে দেখলেই আস্তে 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 এটা মাথায় ঢুকে যাবে। আচ্ছা, কালার প্যাটার্নের কোনো সূত্র হয় কি না? কালার প্যাটার্নের সূত্র, কালার প্যাটার্ন আমি প্রশ্নটা ঠিক বুঝি নাই, আমাকে এই প্রশ্নটা আপনি দ্বিতীয়বার আরেকটু করবেন, তাহলে ক্লিয়ার হবে যে কালার প্যাটার্ন বলতে কি বুঝাইছেন। উইকের বৈশিষ্ট্য দ্বারা কি বোঝায়? উইকের বৈশিষ্ট্য দ্বারা এটাই বোঝায় যে আমরা যখন প্রথমের ইয়েতে যাইতে হবে, উইকের বৈশিষ্ট্য এই জায়গায় আমরা খুব সহজ জানি যে এটা হলো লোয়ার পয়েন্ট, এটা হলো হায়ার পয়েন্ট, এটা ক্লোজিং, আর এটা হলো ওপেনিং। তো ওপেনিং পজিশনে মার্কেট ওপেন হয়, তারপরে মার্কেট অনেক উপরে চলে যায়, আবার অনেক নিচে আসে, আবার উপরে চলে যায়, এরকম করতে করতে একটা সময় যায় ক্লোজ হয়। তাহলে এখন উইকের এইখানে কাম কি? আসলে উইকের মেইন কাজটাই হলো যে মার্কেটে যে পরিমাণ হিডেন বায়ার আছে সে কত দূর পর্যন্ত আছে, এই পর্যন্ত আছে। হিডেন এখানে সেলারও ছিল, সে কত দূর পর্যন্ত ছিল, এই পর্যন্ত আছে। অর্থাৎ মার্কেটে এই পর্যন্ত সেলার আছে, কিন্তু এই মিনিটে আমি যদি 1 মিনিটের ক্যান্ডেল ইউজ করি তাহলে 1 মিনিট, যদি 2 মিনিটের ক্যান্ডেল ইউজ করি তাহলে 2 মিনিট, অর্থাৎ এই মিনিটে এই সময়টুকুর মধ্যে এতটুকু তারা পারফর্ম করছে, কিন্তু তাদের পাওয়ার এইখানে কিন্তু হিডেন আছে। সেক্ষেত্রে আমরা উইকের যদি উইক লম্বা দেখি তাহলে বুঝে ফেলবো যে সেই এই লম্বা উইক থাকার কারণে পরের ক্যান্ডেলে যে এই পাওয়ারটা সে শো আপ করবে। এটাই হলো উইকের বৈশিষ্ট্য, যে এখানে হিডেন কিছু বায়ার আছে বা হিডেন কিছু সেলার আছে। উইকের দৈর্ঘ্য দেখে বুঝতে পারবো যে এরা পরের ক্যান্ডেলে যে রানিং ক্যান্ডেল থেকে পরের ক্যান্ডেলে যে তার এই পাওয়ারটাকে শো আপ করবে। ফ্যাক্ট ব্রেকআউট কীভাবে বুঝবো? মাঝে মধ্যে ঘটনাটা এমন ঘটে যে একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্সকে সে ব্রেক করে ফেলছে, কিন্তু ওইখানে ব্রেক করার কথা ছিল না। কেমনটা? যে মার্কেট ফ্যাক্ট ব্রেকআউট দেখি একটু, এই যে ফ্যাক্ট ব্রেকআউট সবসময় খুঁজতে হবে রিভার্সাল পয়েন্টে ফ্যাক্ট ব্রেকআউট খুঁজতে হবে। যে কিছু কিছু ক্ষেত্রে ঘটনাটা ঘটে এইরকম যে মার্কেট এখানে লেভেল 1 লেভেল 2 কমপ্লিট করা মার্কেট এখানে এসে একবার এই রেসপেক্ট করছে, দ্বিতীয়বার কি হয়েছে, মার্কেট দেখেন এই রেড ক্যান্ডেলটা সে উপরে উঠে গেছে, যখন কি না এই রেজিস্ট্যান্সের উপরে উঠে গেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ক্যান্ডেলটা কি ছিল, গ্রিন কালার ছিল, গ্রিন কালার ছিল। পরে যখন নিচে নেমে ক্লোজ হয়েছে তখন এটা রেড হয়ে গেছে।
কিন্তু যতক্ষণ পর্যন্ত উপরে ছিল ততক্ষণ সে গ্রিন কালার ছিল। সো সে অলমোস্ট ব্রেকআউট করে ফেলছিল এইখানে। ওই সময়টাতে সবাই বাই অ্যান্ড সেল করতেছিল। এমন একটা সময়ে ওইখানে কিছু হিডেন বায়ার চলে আসছিল, যার কারণে এটা ফ্যাক ব্রেকআউট হয়েছিল। আবার পরে আবার নিচের জিনিস নিচেই নেমে আসছে। তো ফ্যাক ব্রেকআউট আমরা এটা কিভাবে বুঝবো? ফ্যাক ব্রেকআউট হওয়ার কারণটা আমরা ঠিক এভাবেই বুঝবো। এর পূর্বে দেখেন মার্কেট সমান সমান করে ফেলছে, অর্থাৎ এখান থেকে মার্কেট সমান সমান করে ফেলছে, মার্কেট আর উপরে যাবে না, সমান সমান করে ফেলছে। করার পরে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং এই গ্রিন ক্যান্ডেলটা ওভারল্যাপ করছে, অর্থাৎ এই গ্রিন ক্যান্ডেলটা হওয়া উচিত ছিল এই রেডের উপরে, কিন্তু সে রেডের উপরে হয়নি, নিচেই হয়েছে। যে এত বড় একটা গ্রিন ক্যান্ডেল কিন্তু সে নিচে হয়েছে। তো এই ঘটনার পরেও যদি কোনো ক্যান্ডেল এসে দেখায় যে সে রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে উপরে চলে গেছে, তাহলে বুঝতেই হবে যে এটা ফ্যাক ব্রেকআউট করতেছে সে, অর্থাৎ তার এখানে কোনো পাওয়ার নাই, সিম্পল কিছু ইস্যুর কারণে সে এটা দেখাইতেছে। সো এই ধরনের পয়েন্টগুলোতে যখনই এরকম ঘটবে তখন এটাকে ব্রেকআউট ধরে নেওয়া যাবে না, এটাকে ফ্যাক ব্রেকআউট ধরতে হবে। যেমন এই যে এখানে ফ্যাক ব্রেকআউট, ঠিক আছে। ওকে, তারপরে যাই। দুই তিনটা ডোজি দ্বারা মার্কেট কি বোঝায়? সাপোর্ট রেজিস্ট্যান্সে। দুই তিনটা ডোজি যদি সাপোর্ট রেজিস্ট্যান্সে হয় তাহলে বুঝতে হবে, যদি এটা রেজিস্ট্যান্সে হয় তাহলে বুঝতে হবে মার্কেট উপরে যাওয়ার মতো ওইখানে ক্রেতা আছে, কিন্তু প্রতিটা ক্রেতার ট্রেডিং টাইমিংয়ে ম্যাচ না হওয়ার কারণে ব্রেকআউট হচ্ছে না। সেক্ষেত্রে ধরে মানে মার্কেট কিন্তু উপরে যাবেই, ব্রেকআউট করবে, শুধুমাত্র টাইমিং ম্যাচ না করার কারণে, ক্রেতাদের টাইমিং ম্যাচ না করার কারণে ব্রেকআউট হচ্ছে না। সেম যদি এটা সাপোর্ট পয়েন্টে দুই তিনটা ডোজি একসাথে হয় তাহলে বুঝতে হবে যে মার্কেট নিচে যাবে এবং সেখানে সেলারের পাওয়ার আছে, কিন্তু টাইমিং ম্যাচ না হওয়ার কারণে, অর্থাৎ একজন এক এক টাইমে ট্রেড করতেছে, টাইমিং ম্যাচ না হওয়ার কারণে ব্রেকআউট হচ্ছে না। তো তার মানে এমনটা হবে না যে মার্কেট উল্টা দিকে চলে যাবে বা ব্যাক করবে, মার্কেট ওই দিকেই যাবে, কিন্তু হয়তো বা 1 মিনিট বা 2 মিনিট পরে অলমোস্ট মার্কেট ওই দিকেই যাবে। ডোজিয়ের কালার মান কেমন? ডোজিয়ের কালার মানটা বলতে ঠিক বুঝি নেই কোশ্চেনটা, তারপরও যতটুকু মনে হচ্ছে ওনার কোশ্চেনটা, ডোজির কালার মানটা দেখার জন্য আপনারা ওই বাংলা বইটার 13 নম্বর পেজ দেখবেন, যেটা কিনা প্যাটার্ন চার্ট বইটার 13 নম্বর পেজটা ভালো করে পড়বেন, তাহলে বুঝতে পারবেন ডোজির কালারের ক্ষেত্রে ডোজি যদি কখনো গ্রিন হয় বা রেড হয় তাহলে ব্যাপারটা হচ্ছে বুলিশ ডোজি আর বিয়ারিশ ডোজি। কিন্তু যদি সেটা কালার সারা হয় কোনো প্রকারে, যদি কোশ্চেনটা এরকম হয় আর কি, যদি সেটা কালার সারা হয় তাহলে বুঝতে হবে মার্কেট ফুললি ইনডিসিশন। আর যদি গ্রিন ডোজি হয় তাহলে এখানে ধরে রাখতে হবে যে এটা বুলিশ মুভমেন্টামের, আর রেড যদি হয় তাহলে বিয়ারিশ মুভমেন্টামের ডোজি। আচ্ছা, ইরোর ক্যান্ডেল কেমন হয় এবং এটা বলতে কি বোঝায়? ইরোর ক্যান্ডেল একাত্রে কয়টা থাকে? না, আমি এই কোশ্চেনটা ঠিক বুঝি নেই। ইরোর ক্যান্ডেল বলতে কি বোঝাইতে চাচ্ছেন সেটা আমাকে একটু নতুন করে কোশ্চেনটা করবেন, তাহলে আমি বুঝতে পারবো। রেজিস্ট্যান্সে গিয়ে বুলিশ ক্যান্ডেলের মাথায় যদি উইক থাকে তাহলে কিছু বোঝায় কিনা? রেজিস্ট্যান্স যদি টাচ করে বুলিশ ক্যান্ডেলের মাথায় উইক থাকে তাহলে এটা কি বোঝায়? আচ্ছা, এটা ব্যাপারটা হচ্ছে এই রকম, রেজিস্ট্যান্স পয়েন্ট যদি এই জায়গায় হয় এবং সেখানে যদি একটা বুলিশ ক্যান্ডেল থাকে, সেই বুলিশ ক্যান্ডেল, এই যে বুলিশ ক্যান্ডেল, এটার মাথায় যদি এরকম উইক থাকে, বড় উইক থাকে, তাহলে বুঝতে হবে যে ওইখানে সেলারের পাওয়ার আছে। যদিও এটা বুলিশ ক্যান্ডেল, বায়ার ক্যান্ডেল, কিন্তু এখানে সেলারের হিডেন পাওয়ার আছে, তার মানে পরের ক্যান্ডেল ডাউনে থাকবে। সাপোর্টে গিয়ে বুলিশ ক্যান্ডেলের মাথায় উইক না থাকে তাহলে কি বোঝায়? সাপোর্টে গিয়ে যদি বুলিশ ক্যান্ডেলের মাথায়, বুলিশ ক্যান্ডেল অর্থাৎ গ্রিন ক্যান্ডেলের মাথায় যদি উইক না থাকে তাহলে কি বোঝায়? অর্থাৎ উনি যেটা বলছে, সাপোর্ট লেভেলে বুলিশ ক্যান্ডেলের মাথায়, এই যে এটা হলো সাপোর্ট লেভেলে এই যে বুলিশ ক্যান্ডেলের মাথায় যদি উইক না থাকে, তো যদি উইক না থাকা ক্যান্ডেল যদি ধরি তাহলে এইটা, তো তাহলে কি বোঝায়? নিচের দিকে যদি উইক না থাকে তাহলে বুঝতে হবে মার্কেট উপরে চলে যাবে, কারণটা হলো ওইখানে কোনো সেলার নেই। আচ্ছা, মার্কেটে বড় ক্যান্ডেল আসার কারণ কি? মার্কেটে বড় ক্যান্ডেল বলতে যদি উইক ছাড়া বড় ক্যান্ডেল হয়, এরকম ক্যান্ডেল হয়, ঠিক আছে, মানে আনওয়ান্টেড সাইজের একটা ক্যান্ডেল, সিমিলার সাইজের চেয়ে একটু বড় হলে সেটাকে আমরা মারুহুজু বলি। আর যদি সেটা একবারে এক্সেস সাইজের হয় তাহলে ওইখানে আমরা ধরে নেব যে মার্কেটের
একটা হলো নিউজ রিলিজ, একটা হইলো একটা হইলো নিউজ রিলিজ, আর একটা হইলো মার্কেটের চেঞ্জিং টাইম, চেঞ্জ ওভার টাইম, আর একটা হইলো যে ওইখানে কোনো স্কাল্পার গ্রুপ ঢুকে গেছে, সেক্ষেত্রে মার্কেটে এরকম ঘটনা ঘটতে পারে। তো যদি এরকম এক্সেস সাইজের বড় ক্যান্ডেল কখনো হয়ে যায়, তাহলে আমরা বিপরীত দিকে ট্রেড নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখবো। যদি মারুভুজু টাইপের ক্যান্ডেল হয় তাহলে মারুভুজু স্ট্র্যাটেজি ইউজ করব, কিন্তু যদি এক্সেস সাইজের এরকম বিগ ক্যান্ডেল হয়ে যায় তাহলে আমরা বিপরীত দিকে ট্রেড নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখবো। কিন্তু যদি এটা যদি সিমিলার সাইজের হয়, অর্থাৎ এইগুলো সাইজে একটু বড়, তাহলে ওটাকে মারুভুজু ধরে নেব। সেক্ষেত্রে মারুভুজুর যে স্ট্র্যাটেজি, গ্রিন হলে গ্রিনের দিকে আর রেড হলে রেডের দিকে ট্রেড নেব। রাউন্ড নাম্বারের কাজ কি? রাউন্ড নাম্বারের কাজটা একটু কঠিন। রাউন্ড নাম্বার নিয়ে একটা ক্লাস নিতে হবে, তাহলে ক্লিয়ার হবে। রাউন্ড নাম্বার জিনিসটা হইতেছে, আচ্ছা আমরা এই রাউন্ড নাম্বারের কাজ কি এটা নিয়ে একটা বিগ ক্লাস করব। 1 মিনিট, আমি এটাকে নোট নিয়ে রাখি। ROUND, রাউন্ড, NUMBER, রাউন্ড নাম্বার আমি লিখে রাখলাম। এটা নিয়ে আমরা বিগ একটা ক্লাস করব। রাউন্ড নাম্বারের ক্লাসটা আজকে না বলে ক্লাস করব এই জন্য বলতেছি যে ফরেক্সের ক্লাসটা করার পরে, ফরেক্সের যেহেতু প্রাথমিক কিছু আলোচনা আমরা এখানে করব বলছিলাম, এই জন্য ফরেক্সের ক্লাসটা নেওয়ার পরে রাউন্ড নাম্বারটা বুঝাই দিব। মার্কেটে জোর বিজোর ক্যান্ডেল বলতে কিছু বোঝায় কি না? জোর বিজোর ক্যান্ডেল না, আসলে ওই যে সিঙ্গেল ক্যান্ডেল, ডাবল ক্যান্ডেল, ট্রিপল ক্যান্ডেল, এই যে জিনিসগুলো ওইগুলোই হলো জোর বিজোর ক্যান্ডেল। এক একজন এক এক ভাষায় বোঝায়, যে হয়তো বা কেউ সিঙ্গেল ক্যান্ডেল ডাবল ক্যান্ডেল স্ট্র্যাটেজি ধরে বোঝায়, আর কেউ বলে জোর বিজোর ক্যান্ডেল। ঠিক আছে, বিজোর বলতে বোঝানো হয় আমাদের যেগুলা ডাউন লেভেলের ক্যান্ডেল এবং সিঙ্গেল ক্যান্ডেল। আর ডাউন লেভেলের বা আপ লেভেলের, ডাউন লেভেলের যদি ডুয়াল ক্যান্ডেল হয় তাহলে ওইটাকে বলা হয় জোর লেভেল ডাউন ক্যান্ডেল, আর যদি উপরের দিকে যায় তাহলে এটাকে বলা হয় বিজোর লেভেলের ডাউন ক্যান্ডেল। এগুলো প্রয়োজন পড়ে না। ওভারল্যাপ, আচ্ছা ওভারল্যাপ উপরে বলে আসছি। তারপরে হলো ক্যান্ডেলের প্যাটার্ন। ক্যান্ডেল প্যাটার্ন কেমন কাজ করে? অবশ্যই অবভিয়াসলি বলতে হবে ক্যান্ডেল প্যাটার্ন সবচেয়ে ভালো কাজ করে, কারণ ক্যান্ডেল প্যাটার্ন হলো যে কখনো মানে এই অ্যালগোরিদম কখনো চেঞ্জ হয় না। সো এটা অবশ্যই ভালো কাজ করে। ক্যান্ডেল আমাদের বিপরীতে যায় ট্রেড প্লেস করার পর। আচ্ছা, এটা খুবই স্বাভাবিক ঘটনা যে সাপোজ আমরা একটা স্ট্র্যাটেজি ধরে ট্রেড নিচ্ছি, তো আমাদের স্ট্র্যাটেজিগুলো কীভাবে তৈরি হয়? যে আমাদের স্ট্র্যাটেজিগুলো এইভাবে তৈরি হয় যে যখন কিনা ডাউনের দিকে মার্কেট যায়, যেমন সাপোজ বিয়ারিশ ইঙ্গালফিং আমরা চিনি, তো বিয়ারিশ ইঙ্গালফিং দেখলে আমরা যত ট্রেডার আছি মার্কেটে সবাই আমরা একই পড়াশোনা করে আসছি, একই জিনিস আমরা জানি, তো আমরা তখন ওই সেম লজিক থেকে ট্রেড নেওয়া শুরু করি, মার্কেট ওই দিকে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ঘটনাটা ঘটে এরকম যে আমি একটা ট্রেড নিয়ে নিলাম আর মার্কেট ভিন্ন দিকে চলে গেল। অর্থাৎ ওইখানে আমি যখন ট্রেড নিতে যাচ্ছি 1 মিনিটের ট্রেড, তো আমি 1 মিনিটের ট্রেড নেওয়ার জন্য আমি ধরে নিছি আমার স্ট্র্যাটেজি হলো বিয়ারিশ ইঙ্গেলফিং দেখে আমি ট্রেড নিচ্ছি। কিন্তু ওইখানে বড় কিছু ট্রেডার ঢুকে গেছে, যেহেতু ফরেক্স, এই যে ফরেক্স আর হলো বাইনারি একই চার্ট, একই চার্ট, তাই না? এই যে দেখতে পাচ্ছেন ফরেক্স, এই যে ফরেক্সের যে পরিস্থিতি, বিগ একটা রেড ক্যান্ডেল, তারপরে ক্যান্ডেল ছোটো ছোটো, এইখানেও বিগ একটা রেড ক্যান্ডেল, তারপরে তো ফরেক্স এবং বাইনারি যেহেতু একই, তো আমি যখন স্কাল্পিং করার জন্য একটা বিয়ারিশ ইঙ্গালফিং দেখে ট্রেড নিচ্ছি, যে বিয়ারিশ ইঙ্গালফিং দেখে আমি ট্রেড নিয়ে নিলাম যে মার্কেট 1 মিনিটের জন্য বা 5 মিনিটের জন্য ডাউনে যাবে, এখানে বড় কোনো ফরেক্স ট্রেডার ঢুকে সে অন্য একটা স্ট্র্যাটেজি পায়ে গেছে। কেমন স্ট্র্যাটেজি পায়ে গেছে? সে একটা স্ট্র্যাটেজি পায়ে গেছে যে মার্কেট যে এই লেভেলে ছিল সে এই লেভেল থেকে পজিশনাল ট্রেড নিয়ে নিল এই লেভেল পর্যন্ত, বিশাল বড় একটা অ্যামাউন্ট। তখন কি হলো? ওই ক্যান্ডেলটা উল্টা হয়ে গেল, কারণ ওই মিনিটের মধ্যেই ট্রেডটা প্লেস হয়েছে, অন্য কোনো কিছু না। অর্থাৎ আপনি 1 মিনিটের স্ট্র্যাটেজি ধরে 1 মিনিটের ট্রেড নিচ্ছেন, ওইখানে 5 মিনিট, 15 মিনিট বা 20 মিনিট বা 1 ঘন্টার জন্য একজন বড় ট্রেডার সেম টাইপের ট্রেড নিয়ে নিছে, ওই স্ট্র্যাটেজিটা ভিন্ন দিকে ছিল এইটার জন্য, তখন এই ঘটনাগুলো ঘটে। আচ্ছা, ক্যান্ডেল মুভমেন্ট কি? ক্যান্ডেল মুভমেন্ট হচ্ছে ক্যান্ডেলের মুভমেন্টাম, সহজ জিনিস। ক্যান্ডেলের মুভমেন্টাম অর্থাৎ যে আমরা ক্যান্ডেলের ক্যারেক্টার সম্পর্কে জেনেছিলাম যে কোন ক্যান্ডেলটা নিউট্রাল, কোন ক্যান্ডেলটা বাইং শো করে, কোন ক্যান্ডেলটা সেলিং শো করে, কোনটা বিয়ারিশ ক্যান্ডেল, কোনটা বুলিশ ক্যান্ডেল। তো ক্যান্ডেলের মুভমেন্টাম জিনিসটা হচ্ছে এরকম যে
এই হচ্ছে ক্যান্ডেলের মোমেন্টাম। ক্যান্ডেলের মোমেন্টাম জিনিসটা, আচ্ছা আর একটা শিট থেকে একটু ওপেন করে দেখাই তাহলে ক্লিয়ার হবে। উনি কিন্তু 3টা ক্লাস একসাথে করার মতো অনেকগুলো কোশ্চেন করে ফেলছে, কিন্তু যদিও এই জিনিসগুলো নিয়ে মানে আগেই আলোচনা হয়ে যাওয়ার কারণে ছোট মানে অল্প করে উত্তর দিলেই হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 3টা ক্যান্ডেল, 1 2 3। প্রথম ক্যান্ডেলটা খুবই পাওয়ারফুল, তারপরের ক্যান্ডেলটা আর একটু ছোট অর্থাৎ অল্প পাওয়ারফুল, তারপরের ক্যান্ডেলটা আর একটু ছোট। কিন্তু এইখানে প্রথম ক্যান্ডেলের যে উইকটা আছে উপরে, এই উইকটা যত বড়, পিকচারটা ছোট হওয়ার কারণে ড্রয়িং মানে দেখতে হয়তো অসুবিধা হচ্ছে, আমি একটু মার্ক করে দিই। এই যে প্রথম ক্যান্ডেলটার উইক, এই যে উইক এত বড়, পরের ক্যান্ডেলটা এইটা যে হেলদি তার চেয়ে কম হেলদি, এর পরের ক্যান্ডেলটা আর একটু কম হেলদি। কিন্তু এই ক্যান্ডেলের উইকের আন্ডারেই ক্লোজ হয়েছে এটারও বডি, এটারও বডি। এই ক্যান্ডেলের উইকটা এত বড় কেন? এইখানে প্রচুর পরিমাণে আরও ক্রেতা ছিল, এইটুক ক্রেতা দিয়ে ভর্তি ছিল, কিন্তু এখানে কিছু বিক্রেতাও ছিল। সেই বিক্রেতারা ওই সময়টাতে ডাউন ট্রেড করার কারণে মার্কেট এই পর্যন্ত নেমে আসছিল। এখন যখন এখানে মার্কেট এই পর্যন্ত নেমে আসছে, ওই যে ক্রেতা ছিল তারা তো এখানে হিডেন অলমোস্ট আসেই, তাই না? এবং তারা 1 মিনিটের জন্য ট্রেড করতে পারে, 5 মিনিটের জন্য করতে পারে, 15 মিনিটের জন্য করতে পারে, 1 ঘন্টার জন্য করতে পারে, নট কনফার্ম। কত মিনিটের জন্য করছে এটা আমরা শিওর জানি না, কিন্তু তারা করছে এখানে এবং এই মিনিটেই প্লেস করছে, যার কারণে এই ক্যান্ডেলের উপরে ইফেক্ট পড়ছে। এই ইফেক্টটা পড়ার কারণে পরে এইখানে যে ক্রেতাগুলো হিডেন ছিল তাদের পাওয়ারটা এখানে শো আপ করছে, কিন্তু এইখানে যে আবার বিক্রেতা ছিল তাদের পাওয়ারটাও কিন্তু তারা শো আপ করছে উইক দিয়ে। কিন্তু প্রথমে যে ক্রেতার পাওয়ার ছিল সেই পাওয়ারের চেয়ে বিক্রেতার পাওয়ার এখানে আরও কম আছে। পরের ক্যান্ডেল এসে আবার কি হয়েছে, যে নতুন নতুন ট্রেড তো প্লেস হইতেই আছে, তাই না? কিন্তু নতুন ট্রেডের যে পরিমাণ ট্রেড প্লেস হয়েছে তার সাথে পূর্বে যে পরিমাণ ক্রেতা এখানে ছিল তাদের সহ যোগ করার পরেও দেখা গেছে যে পূর্বের ক্রেতা এবং বর্তমান রানিং বিক্রেতা সব মিলে যোগ করার পরেও দেখা গেছে এই 1 নম্বর ক্যান্ডেলের যে উইক এটাকে ওভার করতে পারেনি। তার মানে এখানে কাহিনীটা এরকম হয়ে গেছে যে অলমোস্ট এই 3টা ক্যান্ডেল বলে দিচ্ছে যে মার্কেটে ক্রেতার চেয়ে বিক্রেতার পাওয়ার অনেক বেশি আছে, যার কারণে কি হয়, তারপরে ক্যান্ডেলটা রেড কালার হয়ে মার্কেট ডাউনের দিকে যাওয়া শুরু করে। এটা একটা স্ট্র্যাটেজি, আর এটাই হলো ক্যান্ডেলের মোমেন্টাম। এবং এটা যদি উল্টা দিকে, এটা হলো বাইংয়ের ক্ষেত্রে, আমরা যদি সেলিংয়ের ক্ষেত্রে দেখার চেষ্টা করি তাহলে সেম ঘটনা। এই যে 1 নম্বর ক্যান্ডেল, এইটা এখানে যে পরিমাণ বিক্রেতা হিডেন আছে তা এখানে শো করছে, তারপরে এখানে শো করছে, কিন্তু পরবর্তী 2 মিনিটের ট্রেড প্লেস এবং হিডেন ক্রেতা বিক্রেতাকে শো করার পরেও সে প্রথমটাকে কভার করতে পারেনি, এই জন্য ক্যান্ডেলের মুভমেন্টাম উল্টে গেছে। এটা একটা স্ট্র্যাটেজি, কিন্তু ক্যান্ডেল মুভমেন্টাম একটা স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি ধরেও অনেকে শুধু ট্রেড করে। আচ্ছা, তো তারপরে যাই, মার্কেট ড্র করব উইক লেভেল ধরে নেব। আচ্ছা, উইক লেভেল ধরেও করা যাবে, তবে উইক লেভেলটা যেটা হয় যে উইক লেভেলে অধিকাংশ ক্ষেত্রে উইকটা তো তৈরিই হয় হলো হিডেন বায়ার এবং হিডেন সেলারের কারণে। আর আমরা যেহেতু 1 মিনিট 5 মিনিটের ট্রেড করি, সেক্ষেত্রে হিডেনদেরকে নিয়ে আমাদের খুব বেশি চিন্তা করে লাভ হয় না ওটা দিয়ে, সেক্ষেত্রে বডি ধরে লেভেল ড্র করাটাই বেটার। এমটিজির বিষয়টা হচ্ছে, এমটিজি মার্টিঙ্গেল জিনিসটা হলো এরকম যে আমরা যখন হায়ার ট্রেড করি তো ওই ট্রেডটাতে আমাদের স্ট্র্যাটেজি বলছে মার্কেট আপে যাবে, কিন্তু আমরা ট্রেড করছি সামহাউ কোনো কারণে, সেখানে একাধিক কারণ থাকতে পারে, মার্কেট উল্টা দিকে চলে আসছে। তো এমটিজি বলে যে ওই ডিরেকশানেই, তোমার পূর্বের ডিরেকশানে আবার তুমি ডাবল মানি প্লেস করে দাও।
তাহলে কি হবে, আগের লসটা কভার হবে এবং পরেরটা আসবে। বাট এমটিজি হচ্ছে যারা যাদের বিগ অ্যামাউন্ট আছে তাদের ট্রেড করার জন্য, যাদের লিটল অ্যামাউন্ট তাদেরকে এমটিজি করার দরকার নেই। কারণ আপনি যদি একদম প্রো ট্রেডার হয়ে যান, যে আপনার মোটামুটি মার্কেট সম্পর্কে ভালো ধারণা হয়ে গেছে, আপনার স্ট্র্যাটেজি সম্পর্কে আপনি ওভার শিওর যে মার্কেট আমি আপে ট্রেড করছি, আপেই যাবে, কিন্তু সামহাউ কোনো অ্যাক্সিডেন্টলি এটা উল্টা দিকে আসছে, আপনি তারপরও ওভার শিওর, সেক্ষেত্রে আপনার জন্য এমটিজি। কিন্তু আপনি নট শিওর, যে থোড়া জানেন, সেক্ষেত্রে আপনি যদি ওইখানে এমটিজি করেন, আপনার সেই স্ট্র্যাটেজিটা যদি অতটা পাওয়ারফুল না হয়ে থাকে বা আপনার অ্যানালাইসিসটা যদি পাওয়ারফুল না হয়ে থাকে, তাহলে কি হবে, আপনি এখানে ধরা খেয়ে যাবেন। পরের দুইটা ট্রেড যদি একই প্লেস করে দেন, ওই দুটো যদি আবার লস হয়ে যায়, আপনার একটা বিগ অ্যামাউন্ট চলে যাবে। ট্রেড প্লেস করার সময় ভয়কে জয় করার উপায়। আচ্ছা, ভয়কে জয় করার জন্য উপায় একটাই, যে অনেক লং টাইম ধরে মার্কেটে অ্যানালাইসিস করা, আর হলো যে স্ট্র্যাটেজিটা নিয়ে ট্রেড করবেন, এই স্ট্র্যাটেজিটাকে টেস্ট করে নেওয়া। আমি যদি জানি, যেমন মনে করেন আমি যদি আমার কোনো এক ভাইয়ের একটা বাইক নিয়ে রাস্তায় যদি রাইডিং করা শুরু করি, তাহলে বাইকটা নিয়েই প্রথমে কিন্তু আমি যত বড় বাইকারই হই না কেন, কিছুক্ষণ 5-10 মিনিট চালানো পর্যন্ত আমি কিন্তু ওইটার কন্ট্রোল পাবো না। কারণ আমি জানি না যে আমার হাইড্রোলিক দুইটা কতটুকু কাজ করে, এবং হাইড্রোলিক দিলে সে কিভাবে ঝুঁকে পড়ে কি না, এই বাইকের কন্ট্রোলটা কেমন, ঠিক আছে, আমি জানি না। তো আমি যদি হুটহাট করে হাইড্রোলিক দেই, তাহলে কিন্তু আমি দিব না, বা আমি হুটহাট করে একটু জ্যামের মধ্যে স্পিডে টানবো, তো পারবো না। যখন কিনা 5-10 মিনিট চালানোর পরে আমি বুঝে ফেলবো যে এইটার হাইড্রোলিক একদম কড়া, এবং এটার যে গাড়ির ওজন, তাতে হাইড্রোলিক দিলে পিছলে যায় না। এইসব যখন আমি জেনে যাব, তখন আমি ওই বাইকটা নিয়ে কিন্তু উড়াধুরা টান দিতে পারবো, যে ঠিক আছে, এটা হাইড্রোলিক ধরলে আমি নিজের মতো কন্ট্রোল করতে পারতেছি। আবার অনেকের ক্ষেত্রেই থিঙ্ক করে অনেকেই যে ওজনওয়ালা বাইক ভালো না, একদম পাতলা বাইক হলে বেটার হয়, যে এটা খুব সহজেই কন্ট্রোল করা যায়। তো আপনার স্ট্র্যাটেজিটাকে আপনাকে কী করতে হবে, ডেমোতে প্র্যাকটিস করে করে এইভাবে চেক করে নিতে হবে, যে আমার স্ট্র্যাটেজি আমার কতটুকু কথা শোনে। আমি মানে এক জায়গায় যে আমার স্ট্র্যাটেজিটা নিয়ে ট্রেড করব, সে আমার কতটুকু রিলায়েবল। যদি রিলায়েবল হয়, তখন এই ভয়টা আর থাকবে না। আর এই ভয় দূর করানোর জন্যই আপনার একটা স্ট্র্যাটেজিকে বাছাই করে নিতে হবে, ওইটাকে প্র্যাকটিস করে করে এমন করে নিতে হবে যে ওইটা দিয়ে যদি আপনার লসও হয়, আপনার মনে হবে যে না, স্ট্র্যাটেজি ঠিক ছিল, এটা ওই কারণে লস হয়েছে। সো লসের কারণগুলো আপনাকে আগে জানতে হবে, তাহলে আপনি একটা স্ট্র্যাটেজিকে টেস্ট করে যখন নিয়ে সামনের দিকে যাবেন, তখন আর কোনো ভয় থাকবে না। সেফটি মার্জিন জিনিসটা হচ্ছে, আমরা সেফটি মার্জিন ইউজ করি ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে। সেফটি মার্জিন জিনিসটা হচ্ছে যে আপনি যে পরিমাণ ট্রেড করতেছেন, মানে যে অ্যামাউন্ট দিয়ে একটা ট্রেড বাই করতেছেন, এই বাই করার সময় আপনার যদি মার্কেট ভিন্ন দিকে যায়, দেখায় বলতে হবে, একটু ড্র করে বলি তাহলে সুবিধা হবে। সেফটি মার্জিনের ব্যাপারটা বাইনারির জন্য ভিন্ন, ফরেক্সের জন্য ভিন্ন। সেফটি মার্জিন অধিকাংশ ক্ষেত্রে ফরেক্সে ইউজ হয় এইভাবে, যে সাপোজ মার্কেট এই লেভেলে আসে, তো আমার স্ট্র্যাটেজি বলতেছে যে মার্কেট এই লেভেলে আসবে। আর একটু সহজ করে বলি, মার্কেট জিগজাগ করতেছে, করতে করতে মনে করেন মার্কেট এই লেভেলে আসে, আমার স্ট্র্যাটেজি বলতেছে যে মার্কেট এই লেভেলে আসবে। তাহলে এইখানে রানিং মার্কেট আছে, রানিং মার্কেট, এইখানে হলো আমি প্ল্যান করছি টেক প্রফিট নিব, অর্থাৎ মার্কেট এখানে আসবে, এবং মার্কেট এইখানে আসার সময় সরাসরি যে এখানে আসবে, এইভাবে নেমে আসবে, তা তো নট শিওর। কী করবে, মার্কেট এরকম জিগজাগ করবে, উপরে যাবে, নিচে যাবে, জিগজাগ করবে। তো জিগজাগ করতে করতে এই যে মার্কেট উপরে উঠে যাবে, আমাকে তো একটা স্টপ লস লাগাইতে হবে। তো স্টপ লসটা আমি কোথায় লাগাবো? তো অধিকাংশ ক্ষেত্রেই সবাই কী করে, ওই আইডিয়া করে স্টপ লস লাগায়। তো সাপোজ এসএল লাগাইছেন আপনি এই লেভেল বরাবর, যে এইখানে আমি স্টপ লস লাগাইছি, যে এই পর্যন্ত মার্কেট যদি উল্টা দিকে চলে যায়, তাহলে আমার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, স্টপ লস। তো এই স্টপ লস আমরা কিসের উপরে চিন্তা করে লাগাই, যে আমি আমার অ্যাকাউন্টে $5,000 আছে, এই $5,000 কত দূর পর্যন্ত লস গ্রহণ করতে রাজি। অর্থাৎ আমি যখন জব করতাম, তখন এরকম আমাদের মালিক মাসিক বেতনে মানে মাসিক মিটিংয়ে ডেকে বলতো
যে দেখো তোমার অর্গানাইজেশনটার জন্য আমি সর্বোচ্চ আগামী 3 মাস আর লস করব, আগামী 3 মাসে এই 12 লাখ টাকা লস করব, এর পরে আমি আর কোনো লস নিব না। তো তুমি আগামী 3 মাসের মধ্যে হয় প্রতিষ্ঠান দাঁড় করাবা, প্রফিটে নিয়ে যাবা, আদারওয়াইজ তুমি নিজেও চাকরি ছেড়ে চলে যাবা, প্রতিষ্ঠান আমি ক্লোজ করে দেবো। তো এই মালিক এই কথাটা কিভাবে বলে, তার কাছে যে পরিমাণ টাকা জমা আছে এইটার উপরে সে চিন্তা করে দেখে যে আমার কাছে 1 কোটি টাকা আছে, আমি যদি আরও 12 লাখ টাকা লস করি তো এটা আমার গায়ে লাগবে না, কিন্তু যদি বিজনেসটা হয়, যদি প্রতিষ্ঠানটা দাঁড়ায়, এইটার উপরে বেস করে সে এটা দেয় যে হ্যাঁ আমি লস নিতে পারবো এই পর্যন্ত। আর যদি তার কাছে এই 12 লাখ টাকাই থাকে তাহলে সে বলবে আমি আর 3 লাখ টাকা খরচ করব, এর বেশি আর করব না, করে দেখবো যে হয় কিনা। সো এই আপনার অ্যাকাউন্টে কী পরিমাণ টাকা আছে এইটার উপরে বেস করে যে আপনি লস কতটুকু নিতে পারবেন, এটা হলো সেফটি মার্জিন, যে এতটুকু রেখে আপনি ট্রেড করতে পারবেন। এখন দেখেন ঘুরে ফিরে স্ট্র্যাটেজি কী করলো, এখান থেকে ঠিক উপরে গেল, আপনি যেখানে স্টপ লস লাগাইছেন ওইটাকে কভার করে আরও উপরে গেল, অর্থাৎ যখনই এটাকে ওভার করে উপরে গেল আপনার ট্রেডটা ক্লোজ হয়ে গেল, এখান থেকে আপনার সামান্য লস যতটুকু আপনি নিতে চাইছেন ততটুকু হইলো, তারপরে ঘুরে ফিরে মার্কেট এখানে নেমে আসলো। তার মানে যদি আপনার এই স্টপ লসটা এখানে না থেকে এরকম উপরে থাকতো, আপনি যদি সেফটি মার্জিনে লসটা আরও বেশি অবজার্ভ করার ক্ষমতা রাখতেন, তাহলে কি হইতো, এই লসটা কিন্তু হইতো না। তাহলে মার্কেট এখান থেকে যখন ব্যাক করতো আপনি ঠিকই টেক প্রফিট নিয়ে বের হয়ে যাইতেন। তো সেফটি মার্জিনটা হচ্ছে আপনার টোটাল অ্যামাউন্ট, আপনার ধারণ ক্ষমতা, লস অবজার্ভ করার ক্ষমতা, এটা হচ্ছে সেফটি মার্জিন। বাইনারির ক্ষেত্রে সেফটি মার্জিনটা হচ্ছে এমন যে আমি 3টা বা 4টা লস হইলে মানে কয়টা পর্যন্ত লস আমি নেব, ওই যে সেফটি মার্জিন 10টার মধ্যে যদি 4টা লস হয় আমি 4টা লস নিব সেম অ্যামাউন্টে। আচ্ছা, সেফটি মার্জিন গেল। ক্যান্ডেলের বডি সমান বা উইক সমান দ্বারা কি বোঝায়? বডি সমান বা উইক সমান দ্বারা বোঝায় যে বাই টু বাই মার্কেট যখন যাচ্ছিল ওইখানে যদি একটা রেড ক্যান্ডেল আসে, অর্থাৎ গ্রিন টু গ্রিন ক্যান্ডেল যাচ্ছিল এরকম করে, এই যে সমান সমান, এই যে সমান সমান বডি সমান যখন করে ফেলে তখন বুঝতে হবে যে মার্কেট ব্যাক করবে। ঠিক আছে, উইক সমান দিয়ে ওখানে কোনো কিছু আসে যায় না, কারণ উইক উইক মানেই সে উইক, দুর্বল পয়েন্ট, ও উইক নিয়ে চিন্তা করার দরকার নেই। এন্ট্রি নেওয়ার কৌশল আছে কিনা, এন্ট্রি নেওয়ার অনেক কৌশল আছে, এক একটা স্ট্র্যাটেজির এক এক রকম এন্ট্রি নেওয়ার কৌশল। অনেক ক্ষেত্রে কৌশলগুলো এমন হয়, যেমন আমি 5 মিনিটের একটা ট্রেড নিব, তো 5 মিনিটের ট্রেড যখন আমি নেব, যে সাপোজ আমার এইখানে এক্সপাইরেশন টাইম আমি দিয়ে দিলাম 1 মিনিট, তো 1 মিনিটে আমার পারচেস টাইম, দেখেন পারচেসটা এটা চলতেছে কি, পারচেস ডেড লাইন। পারচেস ডেড লাইন কখন শুরু হইলো? পারচেস ডেড লাইনটা শুরু হইলো আমার 29 সেকেন্ড থেকে, তাই না? এটা শেষ হয়ে যাক, তারপরে আমরা দেখি। পারচেস ডেড লাইন ইজ ফিনিশড, পারচেস ডেড লাইন ফিনিশড, ক্লিয়ার? এখন কি হইলো, এই সময়টাতে মার্কেটে কি চলতেছে, এটা স্ক্রিনটা বড় করেই দিই তাহলে দেখতে সুবিধা হবে। এইটা কি চলতেছে এখন, পারচেস টাইম, অর্থাৎ এই যে রানিং ক্যান্ডেলটা, সরি এটা ডেড লাইন চলতেছে এখনো, আচ্ছা আমি বলি, এটার জন্য অপেক্ষা করে থাকলে অনেক টাইম লাগবে, আমি বলি। সেটা হচ্ছে যখন আমি 1 মিনিটের জন্য ট্রেড নেই, 1 মিনিট ট্রেড, 1 মিনিটের এক্সপাইরেশন টাইম নিয়ে ট্রেড নেই, তখন আমার পারচেস টাইম থাকে হচ্ছে 29 সেকেন্ড। ফার্স্ট 29 সেকেন্ড হলো পারচেস টাইম। তো আমি চাইলে এই 29 সেকেন্ডের টাইমেও ট্রেড নিতে পারি, লাস্ট 1 সেকেন্ড আগেও ট্রেড নিতে পারি। তো যদি আমি এই 29 সেকেন্ডের শুরুতেই ট্রেড নেই তাহলে আমি বুঝতে পারতেছি না যে, আচ্ছা এইভাবে দেখাইলে আপনারা বুঝবেন না, আমি একটু ভেঙে ভেঙেই দেখাই। এই যে যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, এই ক্যান্ডেলটা এখানে আমি মার্ক করে দিলাম, এই যে এই ক্যান্ডেলটা তৈরি হচ্ছে 1 মিনিটের ক্যান্ডেল, এটা হলো 5 সেকেন্ডের ক্যান্ডেল।
তো আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটা উপরের দিকে যাচ্ছে এবং পারচেস করার টাইম কিন্তু এখনও আছে, 13 সেকেন্ড 12 সেকেন্ড চলতেছে, অর্থাৎ আমি এখনও ট্রেড কিনতে পারি, তাই না, কিনতে পারি। তো আমি যদি এখন কিনি তো কিনে ফেললাম। আবার যদি মনে করেন যে আমি চিন্তা ভাবনা করি 1 2 3 4 5 6, এই যে 5 6 30 সেকেন্ড শেষ, মানে আমার পাঁচের টাইম শেষ। এখন যদি আমি নেই তাহলে কিন্তু আমার আর কেনার টাইম নেই, যে নিউ অপশন চলে আসছে। তো আমি চাইলে এই ক্যান্ডেলটা শুরুতেও কিনতে পারি, শেষেও কিনতে পারি। তো শুরুতে কারা কেনে? শুরুতে যারা কেনে, স্ট্র্যাটেজি হলো তার পূর্বের ক্যান্ডেল দেখে সে শিওর হয়েছে যে মার্কেট আপে যাবে, তারা শুরুতে কিনে ফেলে। আবার অনেকেই 5 সেকেন্ড কনফার্মেশনের জন্য ওয়েট করে। তারা কি করে, যে প্রথম 4টা ক্যান্ডেল যদি গ্রিন হয় তাহলে সে ওভার হয়ে যায় যে অলমোস্ট 4টা ক্যান্ডেল গ্রিন হয়েছে, সেক্ষেত্রে আমি এখন ট্রেড নিয়ে নেবো আপে। আর অনেকেই একটু বেশি চালাক হয়, তারা কি করে, যে এখানে দেখার চেষ্টা করে যে এই এই যে ক্যান্ডেলটা হচ্ছে, এই ক্যান্ডেলটার মধ্যে প্রথম ক্যান্ডেলগুলো কি হয়েছে। তো 1 2 3 4টার মধ্যে 3টা গ্রিন হয়েছে আর একটা আবার রেড ছিল, এবং এই রেডটা ডোজি ছিল, তারপর একটাও ডোজি ছিল। তার মানে এই যে 1 2 3 4 5 5 5 5 6 30 সেকেন্ড, সরি 5 5 25 সেকেন্ড, এই প্রথম 25 সেকেন্ডে মার্কেট গ্রিন হলেও মার্কেট ইনডিসিশনে ছিল। তার মানে এই ক্যান্ডেলটা গ্রিন হবে নাকি রেড হবে, নট শিওর। তো যখন সে এটাকে পুনরায় শুধু এই ক্যান্ডেলের আন্ডারে যেটা আছে এটাকে যদি আমরা ধরার চেষ্টা করি, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে এই ক্যান্ডেলটা গ্রিন হলেও এখানে গ্রিন ছিল, এর 5 সেকেন্ডের আন্ডারে গ্রিন ছিল 1 2 3 4টা, আর বাকি সব রেড। তার মানে এখানে হিডেন সেলার আছে, হিডেন সেলার আছে। কীভাবে বুঝলাম আমরা এখানে হিডেন সেলার আছে? দেখেন এখানে যদি আমরা একটু ক্যান্ডেল দেখি, ক্যান্ডেলের উইকটা আছে এই পর্যন্ত। তার মানে এখানে গ্রিন ক্যান্ডেল হয়েছে, উইক দেখেন কতদূর নিচে নামছে, এবং এখানে প্রথমের দিকে বায়ার ছিল, শেষের দিকে সবগুলোই অলমোস্ট সেলার। তো কি হইলো তাহলে এখানে, যে প্রথমের দিকে বায়ার 3টা ক্যান্ডেলে মাত্র ছিল, পরের 2টা ক্যান্ডেলে আবার হলো যে ইনডিসিশনে ছিল। তার মানে সে এই প্রথমের দিকে ট্রেডটা প্লেস না করে সে 3টা বা 4টা ক্যান্ডেল পর্যন্ত দেখবে 5 সেকেন্ডের, যে কোন দিকে যাচ্ছে, মার্কেটের গতি কী, মার্কেট কি হেলদি ক্যান্ডেল ক্রিয়েট করতেছে নাকি নর্মাল ক্যান্ডেল ক্রিয়েট করতেছে। যদি হেলদি করে তাহলে সে কি করবে, গ্রিনের দিকে ট্রেড করবে, কখন, পারচেস টাইম শেষ হওয়ার আগে আগে। কিন্তু এখানে আবার কৌশল আরেকটা আছে, সেটা হচ্ছে যে আমি এখন শেষ করার আগে আগে করলাম, ওই সময় ক্যান্ডেলটা অনেক দূর উপরে উঠে গেছে, মানে পজিশনটা, সেক্ষেত্রে আবার নেওয়া যাবে না। যেমন দেখেন এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার ফলেও আমরা যেখানে ট্রেড করছি ওই জায়গাতেই কিন্তু ক্লোজ হয়েছে, যার কারণে এটা লস হয়েছে। আর যদি আমরা ট্রেডটা আর একটু নিচে করতে পারতাম তাহলে কিন্তু প্রফিট হতো। আবার তার পূর্বের ক্যান্ডেলটা যদি আমরা একটু দেখি, পূর্বের ক্যান্ডেলটা যদি আমরা দেখি, এই ক্যান্ডেলের নিচে উইক ছিল, তাই না, এই ক্যান্ডেলটা গ্রিন কিন্তু এটার নিচে উইক ছিল, আর এই ক্যান্ডেলটা আবার গ্রিন কিন্তু এটার উইক আছে উপরে, ব্যাপারটা বুঝেন। আবার এই ক্যান্ডেলটাকে যদি আমরা মার্ক করে নিই, যে এই ক্যান্ডেলটা মার্ক করে নিই, তো এই ক্যান্ডেলের আন্ডারে দেখেন প্রথম ক্যান্ডেলটাই গ্রিন কত বড় হয়েছে। এখন যদি এই দিকে আরও 4-5টা এরকম রেড হয় তারপরেও এইটার সমান হবে না। তার মানে প্রথম সেকেন্ডেই যে পরিমাণ বায়ার এখানে হিট করছে তাহলে এটাতে 100% ট্রেড প্লেস করে দেওয়া যায়। আর তার পরের ক্যান্ডেলটাকে যদি আমরা দেখি, পরের ক্যান্ডেলটা যদি দেখি তাহলে প্রথমে দেখতেছি ছোটো ছোটো ক্যান্ডেল, তারপরে আবার ডোজি, তার মানে এখানে হিট করার কোনো প্রশ্নই আসে না। এবার তারপরে ক্যান্ডেলটাকে যদি আমরা দেখি, এইখান থেকে এই কয়টা মিলে হলো তারপরে ক্যান্ডেলটা, এখানে কি হয়েছে, রেড রেড কত বড় রেড হয়েছে, তারপরে একটা ডোজি হয়েছে কিন্তু উপরের দিকে উইক, তার মানে এখানে ডাউন ট্রেড নিয়ে নেওয়া যায়। কেন নিয়ে নেওয়া যায়, প্রথম 3টা অর্থাৎ প্রথম 15 সেকেন্ডেই শুধু রেডই হয়েছে, রেড হয়ে যতদূর নিচে নামাই নিয়ে আসছে, এখন যদি গ্রিন হয় তারপরে এত দূর উপরে উঠে নিয়ে যাইতে পারবে না, সেক্ষেত্রে ডাউন ট্রেড নিয়ে নেওয়া যায়। এগুলো হলো কৌশল, এগুলো যখন আপনি ক্যান্ডেল ধরে 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 এইভাবে দেখবেন তখন এই কৌশলগুলো মাথায় চলে আসবে। ক্যান্ডেলের বডির পার্সেন্টেজ দ্বারা কি বোঝায়, অবশ্যই বডির পার্সেন্টেজ দিয়ে ওইখানে ফিক্সড, ওই মিনিটের জন্য ফিক্সড বায়ার অথবা সেলারের উপস্থিতি বোঝায়। এবং ক্যান্ডেলের বডির পার্সেন্টেজ দেখার জন্য কিন্তু ইয়ে আছে, ক্যান্ডেল আছে, এটা হলো এখানে এসে এটা ফ্রি অ্যাকাউন্টটা, যাই হোক এই যে এই ক্যান্ডেলটা এই যে দেখেন দেখাচ্ছে, ঠিক আছে, এই যে ভলিউম ফুটপ্রিন্ট, ঠিক আছে, এই ক্যান্ডেল ইউজ করলে কিন্তু ক্যান্ডেলের বডির পার্সেন্টেজ দেখা যায়। আর একটা ইন্ডিকেটর আছে, আচ্ছা ওইটা আগামী ক্লাসে দিয়ে দিব, ইন্ডিকেটর আছে ওইটা দিয়েও ওটাকে বলে ডেল্টা ভিউ। তো ডেল্টা ভিউ দিয়ে ক্যান্ডেলের বডির পার্সেন্টেজ আবার খুব সহজেই বোঝা যায়। আচ্ছা মার্কেট আপ ট্রেন্ড,
পূর্বের লেভেল নেই, তবে বুলিশ ক্যান্ডেলের উপরে উইক থাকলে পরের উইক ফিল আপ করার জন্য কি আবার বুলিশ আসে? এটা কতটুকু সঠিক? মার্কেটের আপ ট্রেন্ড, ওকে, মার্কেট উপরে যাচ্ছে, পূর্বে লেভেল নাই, আচ্ছা, তবে বুলিশ ক্যান্ডেলের উপরে উইক আছে, পরে উইক ফিল আপ করার জন্য বুলিশ আসে, এটা কতটুকু সঠিক? না, এটা সঠিক না। এটা মাঝে মধ্যে এরকম ঘটে, কিন্তু এটা স্ট্র্যাটেজি ধরে ট্রেড নেওয়া যাবে না। মার্কেটে আপ অথবা ডাউন চলতেছে, মাঝামাঝি এসে মারুভুজু হলো, অর্থাৎ মার্কেট আপেও যেতে পারে, ডাউনেও যেতে পারে, মাঝামাঝি এসে মারুভুজু হলে করণীয় কি? অনেক সময় মারুভুজু দেখে ট্রেড করি, তখন ক্যান্ডেল উল্টে যায় না। মার্কেট আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড অর্থাৎ জিগজাগ যদি না হয়, তাহলে ওইখানে মারুভুজু ধরে ট্রেড নেওয়া যাবে না। দুই ক্যান্ডেলের মাঝখানে গ্যাপ হলে সেই গ্যাপকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে কিনা? না, এটা কাজ করে না। বড় ক্যান্ডেলের মধ্যখানকে কোনো লেভেল ধরা যাবে কিনা? বড় ক্যান্ডেলের মধ্যখান না ধরে লাভ হবে না, কারণ ওগুলো টিকে না আর কি। মার্কেট লসে আছে, সে মার্কেটে ট্রেড করা যাবে কিনা? না করাটাই ভালো। যে মার্কেট লসে থাকে ওই মার্কেটে ভালো ট্রেডাররা ট্রেড করে না, অর্থাৎ স্টেবল ট্রেডাররা ট্রেড করে না, যারা না বুঝে করে তারা ট্রেড করে। তো সেক্ষেত্রে ওই মার্কেট খুব তাড়াতাড়ি উল্টে যাওয়ার সম্ভাবনা রাখে। আমরা যা শিখেছি এগুলো বাইনারিতে কাজে লাগাতে পারবো কিনা? অবশ্যই অবশ্যই পারবো। সাপোর্টে এসে একটা হ্যামার এবং আরেকটা ইনভার্টেড হ্যামার হয়, এবং ইনভার্টেড হ্যামার ক্লোজ পয়েন্ট কোনো উইক না থাকে, তাহলে কনফিউজ হয়ে পড়ি, কী করব? সাপোর্টে এসে একটা হ্যামার এবং ইনভার্টেড হ্যামার হয় না, তখন অবশ্যই কনফিউজিং পজিশনই, কারণ হয় মার্কেট তখন উপরে যাওয়ার কথা, যদি সেটা গ্রিন হ্যামার হয় তাহলে অবশ্যই উপরে যাওয়ার কথা, ইনভার্টেড হলে উল্টে যাওয়ার কথা। তো দুইটাই যদি ঘটে সেক্ষেত্রে ওইখানে আর ট্রেড না আনাটাই বেটার। কোনো মার্কেটগুলোতে উইন রেশিও বেশি এবং ইউরো ইউএসডি, ইউরো জেপিওয়াই, জিবিপি ইউএসডি, এই তিনটা মার্কেট। আর একটা হলো AUD ইউএসডি। যদি ইউরো ইউএসডিতে নিউজ রিলিজ থাকে, ইউরো জেপিওয়াই অর্থাৎ ইউরো, তারপরেও যদি ইউরো ইউএসডি, ইউরো জেপিওয়াই, জিপিবি ইউএসডি অর্থাৎ ইউএসডি মার্কেটেও যদি দেখা যায় যে নিউজ রিলিজ আছে, তখন AUD ইউএসডি মার্কেটটা ভালো যায়। বাট ইউরো ইউএসডি মার্কেটটা হচ্ছে সবচেয়ে স্টেবল মার্কেট, এবং ইউরো জেপিওয়াই মার্কেট হচ্ছে সবচেয়ে স্টেবল মার্কেট যদি নিউজ রিলিজ না থাকে। আর যদি নিউজ রিলিজ থাকে তাহলে আবার এইগুলো হচ্ছে সবচেয়ে বাজে মার্কেট। ইউরো ইউএসডি, ইউরো জেপিওয়াই, ইউরো জেপিবি, আর হইলো AUD ইউএসডি, এই কয়টা মার্কেট নিউজ রিলিজ না থাকলে খুবই ভালো মার্কেট। একাধারে সর্বোচ্চ কতগুলো ক্যান্ডেল হয়, একাধারে সর্বোচ্চ কতগুলো ক্যান্ডেল হয় রেড বা গ্রিন? 6টা বা 5টা, এর বেশি হয় না। প্রতিটা ক্যান্ডেল এবং শ্যাডো এর ভিতরে কোনো সূত্র লুকায়িত আছে কিনা? অবশ্যই অবশ্যই সূত্র আছে, কারণ কোনো প্রকার সূত্র ছাড়া কোনো ক্যান্ডেলই তৈরি হচ্ছে না। এবং এই জন্য আপনার ক্যান্ডেল অ্যালগোরিদম, অর্থাৎ শুধুমাত্র বাংলা বইটা, আমাদের প্যাটার্ন চার্ট বইটার মধ্যে যদি আমি তো নোট দিয়েছি 30টার মতো ক্যান্ডেলের, ওই কয়টা তো বাইরে আসি। এছাড়া বাংলা বইটাতে যদি আমরা প্রতিটা ক্যান্ডেলের আলোচনাগুলো পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো যে ওর প্রতিটা ক্যান্ডেলের ভিতরেই কিন্তু ফর্মুলা আছে। আচ্ছা, গ্যাপ আপ করে যাইতে পারলো না, কোন দিকে ট্রেড করবো? গ্যাপ আপ করে যাইতে পারলো না, তাহলে ডাউন ট্রেড নেব। আচ্ছা, মাঝে মাঝে দেখি লেভেল ব্রেকআউট করছে অল্প একটু, সেক্ষেত্রে কি বুঝবো? লেভেল যদি ব্রেকআউট করে ফেলে তাহলে তো চেঞ্জ অফ ব্রেকআপ স্ট্রাকচার হয়ে গেছে, তাহলে পরবর্তী স্ট্রাকচারকে ফলো করব। আচ্ছা, কিভাবে বুঝবো মার্কেটে এম প্যাটার্ন, ডাব্লিউ প্যাটার্ন বা ভি প্যাটার্ন তৈরি করবে, এবং এই প্যাটার্ন কয় প্রকার? অ্যাকচুয়ালি এম প্যাটার্ন, ডাব্লিউ প্যাটার্ন, ভি প্যাটার্ন এগুলো হলো বড় বড় প্যাটার্নের ছোট ছোট ভাগ। আর প্রতিটা ভি এর মধ্যে, যেমন প্রতিটা প্যাটার্ন, এম এর মধ্যে নেগেটিভ ভি আছে 2টা, পজিটিভ ভি আছে 1টা। ডাব্লিউর মধ্যে পজিটিভ ভি আছে 2টা, নেগেটিভ ভি আছে 1টা। অর্থাৎ শুধুমাত্র ভি প্যাটার্নকে ফলো করলেই হবে। শুধুমাত্র ভি প্যাটার্নকে যদি আমরা ফলো করি তাহলে 1 মিনিট বা 5 মিনিটের ট্রেড করে ফেলতে পারবো আমরা। এমন কোনো কনফার্মেশন আছে যে মার্কেট এখন হাই এর উপরে হাই বা লো এর নিচে লো করবে? একটু ক্লিয়ার করে বলুন। হ্যাঁ, কনফার্মেশন আছে। কনফার্মেশন আছে যদি ব্রেক অফ স্ট্রাকচার ঘটে এবং সেন্সার অফ ক্যারেক্টার, পূর্বের সেন্স অফ ক্যারেক্টার অনেক দূরে থাকে। যদি মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করে করে হায়ার হাই অথবা হায়ার লো করে করে তার মানে ডিরেকশনে যায়, লোয়ের ডিরেকশন হলে লো, হাইয়ের ডিরেকশন হলে হাই, এবং তার পূর্বে মার্কেটের পূর্বের সেন্স অফ ক্যারেক্টার অনেক দূরে থাকে, তাহলে বুঝতে হবে যে মার্কেট হায়ার হাই করে উপরে যাবে বা হায়ার লো করে নিচে যাবে। রিসেটমেন্ট কি? প্রতিটা ক্যান্ডেলে করে কিনা এবং কত পার্সেন্ট করে
না, রিসেটমেন্ট জিনিসটা কি? রিটেস্টমেন্ট। রিট্রেসমেন্ট রিট্রেসমেন্ট মানে রিটেস্ট না, এটা হলো রিট্রেসমেন্ট। রিট্রেসমেন্ট প্রতিটা ক্যান্ডেলে না, রিট্রেসমেন্ট করে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স পয়েন্টে। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স পয়েন্টে রিট্রেসমেন্ট করে। মার্কেট সাপোর্ট লাইনে এসে পেয়ার সিঙ্ক লাইন তৈরি করে, এরপরে একটা ডোজি তৈরি করে, তখন কি করব? সাপোর্ট লাইনে এসে পেয়ার সিঙ্ক লাইন। পেয়ার সিঙ্ক লাইন জিনিসটা কি আসলে, কোনটাকে বুঝাইছেন আমাকে এই কোশ্চেনটা আরেকবার করবেন, তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা, অলমোস্ট 42টা কোশ্চেন না শেষ হয়ে গেছে। ঠিক আছে, এই পর্যন্তই। এই আলোচনার পরে যদি কোনো গ্যাপ থাকে এবং কয়েকটা কোশ্চেন আমি বুঝতে পারিনি, ওই কোশ্চেনগুলো আমাকে পুনরায় আরেকবার বলে দিলে আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে অ্যান্সার করে দিব। আর আগামী ক্লাসে সবাইকে, সকল মেম্বারকে উপস্থিত থাকার জন্য বলে দিব যে ওই নতুন একটা স্ট্র্যাটেজি দিব, খুবই পাওয়ারফুল স্ট্র্যাটেজি। আর ও আচ্ছা, আগামী ক্লাসে না, আগামী ক্লাসে ফরেক্স নিয়ে কথা বলবো। ফরেক্স নিয়ে কথা বলার পরে লাস্ট ক্লাস, অর্থাৎ লাস্ট ক্লাস হচ্ছে 14, 15, 16 নম্বর ক্লাস। 16টা ক্লাস হয়ে যাচ্ছে 12টা ক্লাসের জায়গায়। 16 নম্বর ক্লাসে সবাইকে উপস্থিত থাকার জন্য বলবো। আর যাদের কোর্স ফি সমূহ বকেয়া আছে তারা এগুলো পরিশোধ করে দিবেন। আর হচ্ছে এই যে প্র্যাকটিস করতেছে মেহেদি হাসান, যেভাবে লাগছে মার্কেটের পিছনে, দোয়া করি যে উনি মনে হয় আল্লাহ মনে হয় ওনাকে সাকসেস করে দিচ্ছে অল্প সময়ের মধ্যে, কারণ উনি কিন্তু একদম কোমর বেঁধে নেমে পড়ছে। তো এই যে ওনার যে উইনিং রেশিও দেখতে পারতেছি আমি, মানে দেখে মনে হচ্ছে যে উনি মাশাল্লাহ। নাইস, গুড। ডিমান্ড জোন, ওকে, গুড। প্র্যাকটিস করলে ঠিক এই প্র্যাকটিসটাই করতে হবে। প্র্যাকটিস করলে ঠিক এই প্র্যাকটিসটাই করতে হবে যে যেটা নিয়ে ধরছি ওইটার একদম চাবায় খেয়ে ফেলতে হবে। সো সবার জন্য শুভকামনা থাকলো, সবাই প্র্যাকটিস করেন ভালোভাবে এবং ইনশাআল্লাহ প্র্যাকটিস করলে সফলতা আসবে। সফলতা আসবে, কারোটা একদিন আগে, কারোটা 2 দিন পরে, এই তো, বাট সফলতা আসবে। সো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে।